ভর কেন্দ্র থেকে আমি যদি ঘুরাই তাহলে এই সূত্রটা হবে এম আর স্কয়ার। একটা চায়ের কেটলিকে ধরে ঘুরাচ্ছ ইররেগুলার শেপ, তাহলে কত হবে এম আর স্কয়ার। বা তোমাকে ধরেও যদি তুমি হচ্ছে ঘুরানো হয় তাহলে এই ক্ষেত্রে ইররেগুলার শেপ, তাহলে সূত্র হবে এম আর স্কয়ার। এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষের জড়তার ভ্রামক যোগ ওয়াই অক্ষের জড়তার ভ্রামক, এই দুটা জড়তার ভ্রামকের সমষ্টি হবে এটা লম্ব অক্ষটা অর্থাৎ জেড অক্ষের জড়তার ভ্রামকের সমান। যেটার কেন্দ্রের জন্য কত আই আর এই এইচ এর জন্য হবে এম এইচ স্কয়ার। তাহলে এই দুইটা যোগফলই হবে এই বাইরের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। ভর কেন্দ্র সাপেক্ষে এভাবে ঘুরাই তাহলে এই ঘূর্ণনের ফলে জড়তার ভ্রামকের মান হবে 1/2 এম আর স্কয়ার। আসসালামু আলাইকুম, আকাশ ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যার জড়তার ভ্রামক নিয়ে হাজির হয়েছে। তো এই জড়তার ভ্রামকটা এইচএসসি একাডেমিকের জন্য ঠিক যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এইচএসসি অ্যাডমিশনের জন্য। তো এই জিনিসটা আমাদের জটিলতা হয়ে দাঁড়ায় যে অনেকগুলো সূত্রের কারণে কখন কোন সূত্রটা কোথায় অ্যাপ্লাই করব এবং এই সূত্রগুলো মনে রাখাটা জটিলতার মধ্যে পড়তে হয়। তো এই পুরো ক্লাসটা করলে আশা করি এই জড়তার ভ্রামক রিলেটেড কখনো কোনো প্রকার প্রবলেমের সম্মুখীন হবে না। তো পুরো ক্লাসটার সঙ্গেই থাকুন, আশা করি এই রিলেটেড সকল কোশ্চিন তোমরা অ্যান্সার করতে পারবা। তো সর্বপ্রথম দেখো আমরা এই ক্ষেত্রে আলোচনা করব যে জড়তা জিনিসটা কি। তো এটা আমরা জানি যে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে আজীবন সেই অবস্থাটা বজায় রাখতে চাওয়ার প্রবণতাটাকে আমরা কি বলবো জড়তা। যেমন ধরো এই ক্ষেত্রে আমি একটা যদি বই রাখি তাহলে এটা বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে এই বইটা আজীবন কি থাকবে স্থির থাকবে। অথবা যদি আমাদের একটা মার্বেলকে যদি আমি ছুঁড়ে মারি তাহলে দেখা যায় যে এটার যদি কোনো ঘর্ষণ বা আদার্স কোনো বল না থাকতো তাহলে আজীবন এই মার্বেলটা সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকতো। অর্থাৎ বস্তুটা যে অবস্থায় আছে সেই অবস্থাটা বজায় রাখতে চাওয়ার প্রবণতাটাকে আমরা কি বলি জড়তা। তো এখন কথা হলো যে এই জড়তার ভ্রামক জিনিসটা কি। তো এটা অনেকটাই সিমিলার জিনিস, দেখবো আমরা যে জড়তার ভ্রামক জিনিসটা কি। তাহলে এই জড়তার ভ্রামক জিনিসটা দেখবো আমরা ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে। যে দেখা যায় যে একটা ফ্যান ঘুরতেছে, তাহলে এই ঘোরার সময়তে তুমি যদি এটা সুইচটা বন্ধ করে দাও তাহলে দেখবা যে এটা ফ্যানটা কিন্তু হঠাৎ করে সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না, তাহলে কিছুক্ষণ ঘুরতেই থাকে। অর্থাৎ ঘূর্ণনশীল বস্তুটাও এটা আজীবন ঘুরতে থাকার যে প্রবণতা, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি জড়তার ভ্রামক। তাহলে নর্মালি সরলরৈখিক বস্তুর ক্ষেত্রে নিজ অবস্থাটা বজায় রাখতে চাওয়ার প্রবণতাটাকে বলি জড়তা, আর ঘূর্ণনশীল বস্তুটার নিজ অবস্থাটা বজায় রাখতে চাওয়ার প্রবণতাটাকে বলি আমরা জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক। তো দেখো এই জড়তার ভ্রামকটাকে আরো আরেকভাবে বলতে পারি যে একটা স্থির বস্তু ঘুরতে না থাকার যে প্রবণতা, এই প্রবণতাটাকে আমরা কি বলবো জড়তার ভ্রামক। অর্থাৎ একটা ফ্যান আছে, তাহলে ফ্যানটাকে আমি যদি ঘুরানোর চেষ্টা করি তাহলে প্রথমত সে কিন্তু ঘুরতে চাইবে না, তাহলে এই যে ঘুরতে না চাওয়ার প্রবণতা এই জিনিসটাকে আমরা বলবো জড়তার ভ্রামক। তাহলে সহজে বলতে গেলে ঘূর্ণনশীল বস্তুর ঘুরতে থাকার প্রবণতাটাকে বলবো জড়তার ভ্রামক, অথবা ওই বস্তুটা ঘুরতে না চাওয়ার যে প্রবণতা এই জিনিসটাকে আমরা বলবো জড়তার ভ্রামক। আমরা জড়তার ভ্রামকটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? আই। তো এই ক্ষেত্রে মনে রাখবা যে এই জড়তার ভ্রামক যে সূত্রটা, সাধারণ যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে আই ইকুয়াল এম আর স্কয়ার। আই ইকুয়াল এম আর স্কয়ার। অর্থাৎ এই জড়তার ভ্রামকটা হবে আই এর সাথে কেমন সমানুপাতিক এবং আমাদের এটা ঘূর্ণন অক্ষতে দূরত্বটার সাথে বর্গের ব্যস্তানুপাতিক। তো এই জিনিসটা আমরা যদি একটা বাস্তবসম্মত উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করি তাহলে জিনিসটা একটু দেখি। যে মনে করো আমি এই ক্ষেত্রে দুইটা বস্তু নিছি, যে একটা বস্তুর আমাদের হইতেছে কি এখানকার ব্যাসার্ধটা বেশি আর একটা বস্তুর ব্যাসার্ধটা কি কম, তাই না? তাহলে দেখো আমি মনে করো এই জায়গায় একটা বস্তু নিছি, তাহলে এই বস্তুটা দেখো এটা ঘূর্ণন অক্ষ হতে এটার কি ব্যাসার্ধ বেশি, তাহলে আমি এটা যদি দুলায় ছেড়ে দিই তাহলে কি দেখা যায় এটা অনেকক্ষণ দুলতেছে। তাহলে অনেকক্ষণ দুলতেছে তার মানে কি এটা জড়তার ভ্রামকটা বেশি, যে যত দুলবে তার জড়তার ভ্রামকটা তত কি বেশি। তাহলে এই ক্ষেত্রে জড়তার ভ্রামকটা বেশি। কিন্তু আমি যদি এই জিনিসটা দূরত্বের মানটা যদি কমাই দিই, দেখো তাহলে এটা দুই একবার দুলেই কিন্তু শেষ। অর্থাৎ আর এর মান কম তখন এটা জড়তার ভ্রামকও কম, আর যেখানে আর এর মান বেশি সেখানে জড়তার ভ্রামকও কি বেশি। তার মানে কি দাঁড়াচ্ছে যে জড়তার ভ্রামকের সাথে আর এর সম্পর্কটা সমানুপাতিক, কিন্তু পুরোপুরি সমানুপাতিক না, এটা বর্গের সমানুপাতিক। তাহলে চিত্রের সাথে এটাই বুঝাচ্ছি যেখানে আর বেশি এই জায়গায় আর এর মানটা কি কম, অর্থাৎ এখানকার যখন আর বেশি তখন জড়তার ভ্রামকের মানটা বেশি।
তো তারপরে আরেকটা বিষয় দেখো যে জড়তার ভ্রামকটা শুধুমাত্র যে আর এর উপর ডিপেন্ড করে তা না, এই জিনিসটা আবার ভরের উপরও ডিপেন্ড করে। তো দেখো এবার আমি কি করব, এবার এটা দূরত্বটা অর্থাৎ আর এর মানটা ফিক্স রাখবো কিন্তু ভরের পরিবর্তন করব। তো যেমন ধরো আমি এই ক্ষেত্রে একটা বল নিছি, তাহলে এই বলটার ভরটা তুলনামূলক বেশি, তাহলে এক্ষেত্রে বেশি বলের কারণে অর্থাৎ ভর যখন বেশি তখন এটা দুলাই ছেড়ে দিলে এটা কিন্তু আমাদের অনেকক্ষণ দুলতেছে, তার মানে ভর বেশি, তার জড়তার ভ্রামকের মানও কি বেশি। কিন্তু আমি যদি এখানে কোনো ভর যদি না দেই অর্থাৎ এটা উল্টা ভাবে এইভাবে যদি ঝুলাই, যেখানে কোনো ভর ঝুলানো নাই, তাহলে এইবার দেখো তো আমি দুলাই ছেড়ে দিলে কি হচ্ছে, একবার দুইবার দুলে আমাদের শেষ, অর্থাৎ ভর কম, এটা দুলতে এসেও কম, অর্থাৎ আয়ের মানটাও কি কম। তার মানে কি বলতে পারি এক্ষেত্রে যে এই জায়গাতে ভরের মান বেশি তাই এটা জড়তার ভ্রামকের মান বেশি, এই জায়গায় ভরের মান কম তাই জড়তার ভ্রামকের মান কম, অর্থাৎ জড়তার ভ্রামক হবে ভরের সমানুপাতিক, ভরের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আমরা দুইটা সমীকরণ যদি একত্র করি তাহলে আমরা লিখতেই পারি I ইকুয়াল mr স্কয়ার, I ইকুয়াল mr স্কয়ার। তো আশা করি জড়তার ভ্রামকটা বুঝছো সবাই। তো দেখি আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। তো দেখো আমরা এই জড়তার পরিমাপটা কিভাবে করব। তো অলরেডি তোমাদের দেখাইছি যে এই জড়তার পরিমাপটা হচ্ছে আমাদের I ইকুয়াল কত mr স্কয়ার, mr স্কয়ার, যেখানে mটা হচ্ছে কোণাটার ভর, কণাটার ভর, এবং আরটা হচ্ছে এই ঘূর্ণন বিন্দু হতে ওই কণাটার ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাই না? তো এখন কথা হলো যে আমরা যদি এরকম কোনো বস্তু নেই যে এই বস্তুটার আমাদের ভরগুলো আমাদের কি বিভিন্ন জায়গায় বিন্যস্ত, যেমন এখানে m1, এখানে কত m2, এখানে m3, এখানে কত m4, এবং এই জায়গাটা হচ্ছে আমাদের একটা ঘূর্ণন অক্ষ, এই জায়গাটা আমাদের কি ঘূর্ণন অক্ষ। তাহলে দেখো তো এই ঘূর্ণন অক্ষ হতে আমাদের বিভিন্ন যে কণাগুলো নিছি, তাহলে এই বিভিন্ন কণাগুলো আপনাদের থেকে এখানে একটা কি আছে দূরত্ব আছে, তাহলে এটার জন্য দূরত্ব ধরে নাও r1, এটার জন্য দূরত্ব ধরে নাও কত r2, এটার জন্য ধরে নাও কত r3, তাহলে প্রত্যেকটা কণার জন্য আমরা আলাদা আলাদা জড়তার ভ্রামক পাবো না? তাহলে দেখো তো প্রথম কণার জন্য জড়তার ভ্রামক কত হবে m1 r1 স্কয়ার, দ্বিতীয়টার জন্য কত হবে m2 r2 স্কয়ার, তৃতীয়টার জন্য কত হবে m3 r3 স্কয়ার। তাহলে এই সবগুলো কণার জড়তার ভ্রামকটা আমি যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, টোটাল জড়তার ভ্রামক পাবো। অর্থাৎ আমরা জড়তার ভ্রামক কিভাবে পরিমাপ করব, যে কোনো একটা কণার টোটাল ভরটা এবং ঘূর্ণন অক্ষ হতে ওই কণাটার দূরত্বটার বর্গের গুণফলের সমষ্টি দ্বারা আমরা কি করব, জড়তার ভ্রামকটা পরিমাপ করব। তো আশা করি বুঝছি, সহজ কথায় বলতে গেলে I ইকুয়াল mr স্কয়ার, জড়তার ভ্রামকের পরিমাপ হচ্ছে I ইকুয়াল কত সামেশন অফ কত বলো তো কি mr স্কয়ার, mr স্কয়ার। তো এখন দেখো তাহলে এই জিনিসটার সমীকরণ কি, অর্থাৎ I ইকুয়াল mr স্কয়ার, mr স্কয়ার। তো তারপরে দেখো তাহলে এই জিনিসটার মাত্রা কি হবে। তা আমরা জানি যে সমীকরণ যদি এখানে কত হয় I সমান সমান m কত r স্কয়ার হয়, তার আমরা কি জানি ভরের একক কি, আমরা সবাই জানি যে ভরের একক হচ্ছে কেজি, ভরের একক কি কেজি। আর এখানকার দেখো দূরত্ব, তাহলে দূরত্বের একক কি মিটার, তাহলে এটার একক হবে কেজি মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার, তাই না? তাহলে এটার একক হবে কেজি মিটার স্কয়ার। এবং মাত্রা কত, এবং মাত্রাটা কত, তো আমরা এই বিষয়টাও জানি যে দেখো কেজি, তাহলে কেজি এটা কি ভরের ইংলিশ, তাহলে ভরের ইংলিশ কি মাস, তাই প্রথম অক্ষর থেকে এম, প্রথম অক্ষর থেকে এম। আর এখানকার দেখো এই মিটার, তাহলে এই মিটারটা কার দূরত্বের একক, তাহলে আমরা দূরত্বের ইংলিশ কি জানি লেন্থ, তাহলে প্রথম অক্ষর থেকে কি লিখবো এল, তাহলে এল এর উপর স্কয়ার আছে না, তাই কি লিখবো এম এল স্কয়ার, এম কত এল স্কয়ার। তাহলে একক হবে আমাদের কত কেজি মিটার স্কয়ার, আর মাত্রা হবে এম এল স্কয়ার, মাত্রা এম এল স্কয়ার। তো এই চিত্রটাতে আমরা এই বিষয়টাই বুঝাচ্ছি যে এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, যে কোনো একটা কণা, তাহলে এই কণাটাকে যদি ঘুরাই তাহলে এটার কণাটার ভর হচ্ছে এম, আর ঘূর্ণন অক্ষ হতে দূরত্ব কত আর, তাহলে জড়তার ভ্রামক হবে I ইকুয়াল mr স্কয়ার, mr স্কয়ার। এবং আমাদের যদি এগুলো কি অবিন্যস্তভাবে থাকে, অর্থাৎ কণা হিসেবে তুমি যদি বিবেচনা করো, ক্ষুদ্র ক্ষুদ্র কণা যদি বিবেচনা করো, তাহলে সবগুলো কণার যোগফলটাই হবে আমাদের জড়তার ভ্রামক, অর্থাৎ I ইকুয়াল সামেশন অফ mr স্কয়ার। তাহলে একটা বস্তু যদি বিবেচনা করো I ইকুয়াল mr স্কয়ার, আর অনেকগুলো কণা যদি বিবেচনা করো সামেশন mr স্কয়ার। তো আশা করি তোমরা এটাও বুঝছো। তো নেক্সটে দেখি, দেখুন জড়তার ভ্রামকটা আমাদের তিনটা বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে মনে রাখবা এমসিকিউ আসবে এটা যে জড়তার ভ্রামক কয়টি বিষয়ের উপর নির্ভরশীল, তাহলে এটা তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে এই তিনটি বিষয় কি কি, তাহলে একটা বিষয় হইতেছে আমাদের ঘূর্ণন অক্ষের কি অবস্থান, অর্থাৎ এক্ষেত্রে আর এর উপর নির্ভরশীলতা। তাহলে আমরা অলরেডি এই জিনিসটা দেখছি যে এক্ষেত্রে দেখো আর এর মান এটা যদি আমি বেশি করে রাখি তাহলে এটা দুলবে বেশি, এটা দুলবে কি বেশি। কিন্তু আমি যদি এটার ঘূর্ণন অক্ষের থেকে দূরত্বটা অর্থাৎ আর এর মানটা আমি যদি কমাই দিই, এই যে দেখো কমাই দেই, তাহলে এটা কিন্তু আমাদের ঘুরবেও কম। তার মানে এই জিনিসটা কার উপর ডিপেন্ড করতেছে, একটা আর এর উপর ডিপেন্ড করতেছে। তারপরে দেখো আমাদের দ্বিতীয়ত
এই জিনিসটা আমাদের দৃঢ় বস্তুর আর কি আকৃতি অর্থাৎ ভরের উপরে ডিপেন্ড কি করে, বস্তুটার ভরের উপর ডিপেন্ড করে। যে যেমন ধরো এবার দৈর্ঘ্যটা ফিক্স রাখলাম, তাহলে এটা দেখো ভরটা বেশি, তাহলে এবার আমি যদি এটা দুলাই দেই তাহলে দেখবা যে এটা অনেকক্ষণ দুলবে, এটা তাহলে ভর বেশি, এটা দুলবেও কি বেশি। কিন্তু আমি যদি এটা ভরের মান কমাই দিই, উল্টা ভাবে এইভাবে জাস্ট আমরা এই সুতাটাকে আমি যদি ঘুরাই তাহলে দেখো এটা কিন্তু একবার দুলার পর আর দুলতেছে না, তার মানে এটা কি ওই দৃঢ় বস্তুটার ভরের উপরও ডিপেন্ড কি করে। তাহলে দেখো তাহলে দৃঢ় বস্তুটার কি অক্ষের অবস্থান, দৃঢ় বস্তুটার কি আকৃতি, এবং আমাদের এটা ঘূর্ণন অক্ষের চারদিকে এই দৃঢ় বস্তুটার ভরের বিন্যাসের উপরও ডিপেন্ড কি করে। অর্থাৎ এক্ষেত্রে ভরের বিন্যাসটা কেমন হচ্ছে এই জিনিসটার উপর ডিপেন্ড করে। তো যেমন ধরো আমি একটা এক্সাম্পল নেই, যে যেমন ধরো এটা একটা দণ্ড, এটা একটা কি দণ্ড, তাহলে এই দণ্ডটা দেখো আমি এটা এক্ষেত্রে এই প্রান্তটাকে কেন্দ্র করে আমি ঘুরাবো, তাহলে এটা প্রান্তগামী ঘূর্ণন। তাহলে এই ক্ষেত্রে আমরা যে জড়তার ভ্রামক পাবো, এক্ষেত্রে এটাকে যদি মধ্যবিন্দু থেকে ঘুরাই তাহলে এইটার জড়তার ভ্রামক আগের জড়তার ভ্রামকের সমান হবে না। অর্থাৎ এটা ঘূর্ণন অক্ষটা থেকে যে ভরটা কোন দিকে বেশি কোন দিকে কম বা সুষম আছে কিনা, তাহলে এই ভরের অবস্থানটা যদি চেঞ্জ করো বা ঘূর্ণন অক্ষের অবস্থানটা যদি চেঞ্জ করো একই বস্তুর জন্য, তাহলে এই ক্ষেত্রে জড়তার ভ্রামকের পরিবর্তন হবে। এগুলো আমরা অনেকগুলো এক্সাম্পল আমরা সামনে গিয়ে দেখবো। তো আমরা দেখো এক্ষেত্রে একটা নোট দেখবো, তাহলে এই নোটটা মনে রাখবা যে জড়তার পরিমাপকটাকে আমরা কি বলবো, ভর বলবো, তাই না। তো যেমন ধরো একটা এক্সাম্পল তুমি ধরো যে একটা সাইকেল দাঁড়ায় আছে, তাহলে এই সাইকেলটাকে তুমি ধাক্কা দিয়ে যত সহজে গতিশীল করতে পারবা, একটা স্থির ট্রাক যদি দাঁড়ায় থাকে তাহলে এই ট্রাকটাকে কিন্তু তুমি ধাক্কা দিয়ে ওই সাইকেলের মতো এত সহজে কিন্তু তুমি গতিশীল করতে পারবা না। এর কারণটা কি, যে সাইকেলের ভর কম, তাই তার নিজ অবস্থাটা বজায় রাখতে চাওয়ার প্রবণতাও কি কম, কিন্তু ট্রাকের ভর বেশি, তাই তার নিজ অবস্থাটা বজায় রাখতে চাওয়ার প্রবণতাও কি বেশি। অর্থাৎ জড়তার পরিমাপক হচ্ছে ভর, যে যার ভর যত বেশি হবে তার জড়তার ভ্রামকও তত কি বেশি হবে। এবং আমাদের ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে, যে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে জড়তার পরিমাপকটাকে আমরা বলবো ঘূর্ণন ভর, ঘূর্ণন ভর। তার মানে একটা ফ্যান যদি ঘুরতে থাকে তাহলে এই যে ঘুরতে থাকার যে প্রবণতাটা, এই জিনিসটাকে জড়তার ভ্রামক তো বলবোই, এর সাথে আরো একটা নাম আছে, এর নামটা আমরা কি বলবো, ঘূর্ণন ভর, ঘূর্ণন ভর। তো দেখো আমাদের 2 নম্বর পয়েন্টটা দেখো, যে রৈখিক গতির ক্ষেত্রে ভর যে ভূমিকাটা পালন করবে, ঘূর্ণন গতির ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামকটা কি সেই ভূমিকা পালন করবে। অর্থাৎ আমাদের যেখানে রৈখিক গতির সূত্রে যেই জিনিসটা এম, যেই জিনিসটা কি এম, আমাদের ঘূর্ণন গতির ক্ষেত্রে সেই জিনিসটা আমাদের কত বলতে রেখি, আই, সেই জিনিসটাই আই। তো একটা এক্সাম্পল যদি দেখি, আমরা এটা সামনে দেখবো কৌণিক গতির ক্ষেত্রে, আমরা নর্মালি রৈখিক গতির জন্য গতিশক্তি কত জানি, হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার। তো এই জিনিসটা আমি যদি তোমার হইতেছে ঘূর্ণন গতির ক্ষেত্রে বলি, তাহলে ই কে ইজ ইকুয়াল, এক্ষেত্রে আমরা এম যে ভূমিকা পালন করবে, এই ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে আই সেম ভূমিকা পালন করবে। অর্থাৎ এম, তাহলে এম এর জায়গায় কি লিখবো, আই, এম এর জায়গায় আই। আর এখানকার ভি, আমরা ভি এর জায়গায় জানি আমরা ওমেগা লিখি, কি লিখি, ওমেগা। এই কথাটাই বলতেছে যে আমাদের রৈখিক গতির ক্ষেত্রে এম, আর আমাদের রৈখিক গতির আর ঘূর্ণন গতির ক্ষেত্রে ওই জিনিসটাকে আমরা কি লিখবো, আই। তার মানে এখানকার এম, এম এর রিপ্লেসে আমরা কি লিখতে পারি, আই। এই জিনিসটা আমাদের বলতেছে। তো দেখি আমাদের তাহলে নেক্সট স্লাইডে যাই। দেখো তাহলে আমাদের জড়তার ভ্রামক সংক্রান্ত আমাদের টোটাল উপপাদ্য আছে 2টা, উপপাদ্য 2টা। তো মনে রাখবা যে এই উপপাদ্যটার আমাদের গুরুত্ব অপরিসীম। এর কারণ আমরা যখন কোনো রেগুলার শেপ পাবো না, ওই শেপের বাইরে যে কোনো বিন্দুতে যখন আমাদের জড়তার ভ্রামক বের করতে বলবে, তখন কিন্তু আমাদের এই লম্ব অক্ষ উপপাদ্য আর সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা জড়তার ভ্রামক বের করব। তাই এটা সরাসরি মনে রাখুন যে আমাদের এই জড়তার ভ্রামক বের করার জন্য উপপাদ্য হলো 2টি, জড়তার ভ্রামক বের করার জন্য উপপাদ্য 2টি। তাহলে একটা উপপাদ্যকে বলবো আমরা লম্ব অক্ষ উপপাদ্য, আর আরেকটা উপপাদ্যকে আমরা বলবো সমান্তরাল অক্ষ কি উপপাদ্য, তাই না। তো দেখো আমরা সর্বপ্রথম আলোচনা করব যে এই লম্ব অক্ষ উপপাদ্য জিনিসটা কি, লম্ব অক্ষ উপপাদ্য জিনিসটা কি। তা আমি যদি তোমাকে এই জিনিসটা একটুখানি বাস্তবসম্মত এক্সাম্পল দিয়ে দেখাই, যে মনে করো যেটা একটা সমতল নিছি তল, তাহলে এই তলটার উপর এটা দেখো একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিছি, তাহলে এই জিনিসটা আমি যদি রাখি, এই জিনিসটা যদি রাখি, তাহলে এটা টোটাল কিন্তু 3টা তল। তাহলে ধরে নাও এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এই লম্বটাকে আমি বলবো জেড অক্ষ। তাহলে এই এক্স অক্ষ বরাবর একটা জড়তার ভ্রামক পাবো,
ধরে নিলাম IX, কত ধরলাম IX। এই y অক্ষ বরাবর আরো একটা জড়তার ভ্রামক পাবো, এটাকে ধরে নিলাম IY। তাহলে এই সমতলের x এবং y এর উপর একটা যদি লম্ব অক্ষ আট করি, তাহলে এই লম্ব অক্ষের জন্য যে জড়তার ভ্রামক পাবো, এই লম্ব অক্ষের জন্য জড়তার ভ্রামকটা হবে এই x আর y এর যোগফলের কি সমান। তাহলে এটা আরো সহজে বলি যে এটা একটা তলের উপর একটাকে x অক্ষ আর একটা y অক্ষ, তাহলে x অক্ষের জড়তার ভ্রামক যোগ y অক্ষের জড়তার ভ্রামক, এই দুটা জড়তার ভ্রামকের সমষ্টি হবে এটা লম্ব অক্ষটা, অর্থাৎ জেড অক্ষের জড়তার ভ্রামকের সমান, জড়তার ভ্রামকের কি সমান। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি যদি এইভাবে যদি আট করি, এটা এক্স অক্ষ, এটা মনে করো কি ওয়াই অক্ষ, আর এটা মনে করো কি আমাদের হইতেছে জেড অক্ষ, তাই না, জেড অক্ষ। তাহলে এই জেড অক্ষের জন্য জড়তার ভ্রামক ধরে নিলাম কত IZ, এবং এক্স অক্ষের জন্য জড়তার ভ্রামক ধরে নিলাম IX, এবং এই ওয়াই অক্ষের জন্য জড়তার ভ্রামক ধরে নিলাম IY। অর্থাৎ তাহলে লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী আমরা লিখতেই পারি যে এখানকার IZ, I কত জেড, লম্বটার মান হবে এখানকার এই যে IX এবং IY এর যোগফলের কি সমান, এই যোগফলের সমান, যোগফলের সমান। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো লম্ব অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য। তো আমি এখানে আরো একটা চিত্র দেখানোর চেষ্টা করছি যে এখানকার দেখো আমাদের এই পার্টটাকে আমরা বলতেছি x, এই পার্টটাকে বলতেছি কত y। তাহলে x আর y এর যোগফল হবে জেড অক্ষের কি সমান, জেড অক্ষের সমান। তো এই ক্ষেত্রে আমরা যে কোনো দুইটার মান যদি দেওয়া থাকে, আমরা ওপর অক্ষটার মান আমরা খুব ইজিলি বের করে নিতে পারবো। যে x অক্ষের জড়তার ভ্রামক যদি 5 হয় আর y অক্ষেরটা যদি হয় কত 2, তাহলে জেড অক্ষের মান হবে 7, জেড অক্ষের মান 7। তো আশা করি এই জিনিসটা পারবা, তোমরা এটা দেখে দেখে নোট করে নিবা। তো তারপরে বিষয়টা দেখো যে সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য এই জিনিসটা খুবই ভালো করে তোমরা এটা বোঝার চেষ্টা করবা, কারণ এই জিনিসটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যে কোনো সূত্র যখন ডিরাইভ করব আমাদের এই সূত্রটা লাগবে। তো সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি বলতেছে, যে কোনো অক্ষর সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল এবং ওই বস্তুর ভর কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওইটার ভর এবং দুই অক্ষের মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটার বর্গের গুণফলের সমষ্টির কি সমান। তো কেউ হয়তো বুঝলা না কথাটা, আমি এই জিনিসটা একটুখানি চিত্র আকারে দেখানোর চেষ্টা করি। যে জিনিসটা কি বলতেছে, যে এইটা মনে করে একটা বস্তু, এটা একটা কি বস্তু, তাহলে এই বস্তুটার আমাদের ভর কেন্দ্রগামী, এই বস্তুটার কি ভর কেন্দ্রগামী। তাহলে এই জিনিসটার ভর কেন্দ্র এই জায়গাতে ধরে নাও, টোটাল ভরটা এখানে কেন্দ্রভূত, তাহলে এই ভরের মান কত m, ভরটার মান m। তাহলে দেখো এই ভর কেন্দ্রগামী অক্ষের আমরা একটা জড়তার ভ্রামক পাবো, জড়তার ভ্রামক পাবো। তাহলে এই জড়তার ভ্রামকটার মান ধরে নাও IG, ভর কেন্দ্রগামী জড়তার ভ্রামকের মান কি IG। এটা যে কোনো কিছু হতে পারে, যেমন একটা রিং এর জন্য হতে পারে mr², একটা ডিস্কের জন্য হতে পারে কত 1/2mr², বা একটা দণ্ডের জন্য প্রান্তগামী যদি হয় তাহলে 1/3ml², অর্থাৎ যে কোনো কিছু হতে পারে, তাই না। তাহলে এটার আমাদের কি ভর কেন্দ্রগামী জড়তার ভ্রামকটাকে ধরে নিলাম IG। এটা পদার্থ ভেদে এক একটা আকারের জন্য এক এক রকম হবে, ওকে। তো এখন দেখো, তাহলে এই যে দেখো যে অক্ষটা আমরা ধরছি, তাহলে এই অক্ষের সমান্তরালে একটা নির্দিষ্ট দূরত্বে আমরা আরো একটা অক্ষ ধরলাম। তাহলে এখানে দেখো এই সমান্তরালে আরো একটা অক্ষ ধরলাম, তাহলে এই সমান্তরাল অক্ষ দুটার মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম h, দূরত্ব ধরে নিলাম কত h। তাহলে দেখো এই h দূরত্ব অর্থাৎ সমান্তরাল অক্ষর দূরত্ব h, তাহলে এই h দূরত্ব এবং এই কণাটার ভর এর জন্য জড়তার ভ্রামকটা হবে আমাদের কত mh², mh কত স্কয়ার। তাহলে এই অক্ষের উপর টোটাল জড়তার ভ্রামকটা কত হবে জানো, এটার ভর কেন্দ্রের জন্য যে জড়তার ভ্রামক পাইছিলাম IG এবং এর সমান্তরাল অক্ষের মধ্যবর্তী দূরত্বটা কত h, আর এই h দূরত্বের জন্য যে জড়তার ভ্রামক পাইছিলাম কত mh², এই দুটার যোগফলের সমষ্টি, এই দুটার যোগফলের কি সমষ্টি, এটাই হবে তোমার এই সমান্তরাল অক্ষগামী জড়তার ভ্রামকের মান, জড়তার ভ্রামকের মান। অর্থাৎ এটা কেন্দ্রগামী জড়তার ভ্রামক যোগ এই সমান্তরাল অক্ষগামী জড়তার কি ভ্রামক। তো দেখি এই জিনিসটা একটা বাস্তব একটা তোমাদের এক্সাম্পল দেখায়। যে মনে করো এটা একটা গোলক, এটা একটা কি নিছি, এটা একটা আমার হচ্ছে গোলক। তাহলে এই গোলকটা দেখো আমরা ভর কেন্দ্রগামী একটা দূরত্ব নেই, তাহলে মনে করো এটা ভর কেন্দ্রগামী, ভর কেন্দ্র মধ্য দিয়ে ঘুরলে যে জড়তার ভ্রামকটা, তাহলে এই জড়তার ভ্রামকটা কি ধরতেছি IG, কত IG। তাহলে
এই ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরালে, কোথায় সমান্তরালে, তাহলে মনে করো এই যে সমান্তরাল, তাহলে এই যে দেখো এই পাশে আমরা আরো একটা দ্বন্দ্ব নিলাম, তার টোটাল দ্বন্দ্ব হলো কয়টা, দুইটা। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই দুইটা দ্বন্দ্বের সমান্তরাল অক্ষ দুইটার দ্বন্দ্বের মধ্যবর্তী দূরত্বটা যদি হয় এইচ, দূরত্বটা কত হয় এইচ, তাহলে জড়তার ভ্রামক কত হবে, এই যে এটার কেন্দ্রের জন্য কত আই, আর এই এইচ এর জন্য হবে এম এইচ স্কয়ার। তাহলে এই দুইটা যোগফলই হবে এই বাইরের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান, জড়তার ভ্রামকের সমান। অর্থাৎ মোট জড়তার ভ্রামক হবে, মোট জড়তার কি ভ্রামক হবে আমাদের আইজি প্লাস এম এইচ স্কয়ার, আইজি প্লাস এম এইচ স্কয়ার। তো এই সূত্রটা যদি ভালোভাবে বুঝো তাহলে পরবর্তীতে যে কোনো শেপের জড়তার ভ্রামক আমরা প্রুভ করতে পারবো। তাহলে এই জিনিসটা আমাদের দেখানো হচ্ছে যে আইজিক্যাল কত, আইজি টাইপিং একটু মিস্টেক হয়েছে, এটা এম এইচ স্কয়ার, এম কত এইচ স্কয়ার, আইজিক্যাল এম এইচ স্কয়ার। আইটা কি, যে টোটাল জড়তার ভ্রামকটা, আইটা হচ্ছে আমাদের টোটাল কি বলতে রেখি জড়তার ভ্রামকটা, এবং এখানকার আইজিটা ধরতেছি ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এবং এখানকার আমাদের এইচটা ধরতেছি অক্ষদ্বয়ের মধ্যবর্তী কি কোণ। তবে এই জায়গায় একটা শর্ত বলে দিতেছে যে অবশ্যই কেন্দ্র হতে যে দূরবর্তী অক্ষটা ধরবা এটা হবে কেন্দ্রগামী অক্ষের কি সমান্তরাল, কেন্দ্রগামী অক্ষটার কি সমান্তরাল, অর্থাৎ এই দুইটা অক্ষ হতে হবে সমান্তরালে। তো আশা করি সমান্তরাল অক্ষটাও উপপাদ্যটাও আমরা পারবো। তো নেক্সটে দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রচুর পরিমাণ এমসিকিউ আমাদের আসে, যে এই জিনিসটা কি আমাদের যে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে দেখো আমাদের যখন যে কোনো একটা বস্তুর যখন আমরা কণা যখন বিবেচনা করব, যে একটা বস্তু, একটা কি বস্তু, আমি একটা বস্তুর একটা শেপ আর্ট করি যে এটা মনে করো একটা বস্তু, তাই না? তাহলে এই বস্তুটা আমাদের ভর কেন্দ্র এই জায়গাটাতে, তাই না? তাহলে এই জায়গাটা ভর কেন্দ্র, তাহলে এটার জন্য কি বিভিন্নভাবে আমাদের ভরের বিন্যাসগুলো আছে, অনেকগুলো আমরা কণা পাবো, M1 M2 M3 করে অনেকগুলো কণা পাবো। তাহলে এই সবগুলো কণার এম, এই সবগুলো কণা আমাদের কত এম মানে ভর, এবং তাদের ঘূর্ণন অক্ষ, এটা যদি তাদের ঘূর্ণন অক্ষ হয় তাহলে ঘূর্ণন অক্ষ হতে তাদের দূরত্বের বর্গটা, এই সমষ্টিটাকে আমরা কি বলবো, এই কণাটা জড়তার ভ্রামক, জড়তার কি ভ্রামক। এখন আমি যদি কোনোভাবে এই টোটাল ভরটাকে চেপে ধরে মনে করো একটা কণা হিসাবে বিবেচনা করতে পারি, কি হিসাবে, একটা কণা, তাহলে ধরে নাও এই টোটাল ভরটাকে একটা কণা হিসাবে বিবেচনা করতেছি, তাই না? তাহলে এই ক্ষেত্রে তাহলে ঘূর্ণন অক্ষ এই জায়গাটা, তাহলে এবার কণা হিসেবে যদি বিবেচনা করি তাহলে এটার ঘূর্ণন অক্ষটা হতে ওই কণাটার যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কে বলবো, কি বলবো, কে, কি বলবো, কে। আর এই কেটাকে আমরা বলবো চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির কি ব্যাসার্ধ, তাই না? তাই টোটাল ভরটাকে আমরা এম ধরছি, কত ধরছি, এম। তাহলে আমাদের দেখো এই আগের যে জড়তার ভ্রামক, এই জড়তার ভ্রামকটা কত, সামেশন অফ এম আর স্কয়ার, এবং একটা কণা হিসেবে যখন কল্পনা করব তখন আমাদের এটা দূরত্বটার সহ এটা জড়তার ভ্রামক কত, এম কে স্কয়ার। অর্থাৎ আমাদের কি বলতে পারি যে পূর্বের জড়তার ভ্রামকের মান রক্ষা করতে আমাদের প্রাপ্ত একটাই ওই একই ঘূর্ণন অক্ষ থেকে যে দূরত্বটা আমরা ধরি ওই দূরত্বটাকে বলবো চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ। ওকে, অর্থাৎ মোট কথা কি, চক্রগতির ব্যাসার্ধ যদি বের করতে বলে তাহলে মনে করো যে একটা জিনিসের জড়তার ভ্রামকের মান কত, হাফ এম আর স্কয়ার, এম আর স্কয়ার। তাহলে চক্রগতির ব্যাসার্ধ কত হবে, যে আমাদের এই মানটা রক্ষা করার জন্য আমাদের কি ধরে নিব, এটা টোটাল ভরটাকে একটা বিন্দু ধরে নিব, তাই এম কে স্কয়ার ধরে দিব, অর্থাৎ মেইন সূত্র যোগ এম কে স্কয়ার, এখান থেকে কে এর মান বের করে নিব, তাই না? একটা বস্তু জড়তার ভ্রামকের মান যদি হয় এরকম যে 1/12 কত, এম এল স্কয়ার, এম এল স্কয়ার, তাহলে এই ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ ধরলে কি হবে, এইটা ইজিক্যাল কত আমাদের এম কে স্কয়ার, এম কে স্কয়ার প্লাস মাইনাস করে আমরা কি বের করে নিব, কে এর মান। অর্থাৎ একটা বস্তুর জড়তার ভ্রামক যদি গরু হয়, ধরে নাও, এটা মজা করে বলতেছি, যে একটা বস্তুর জড়তার ভ্রামকের মান যদি হয় গরু, তাহলে যদি চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলে তাহলে গরু সমান সমান কত, এম কে স্কয়ার, যে কে এর মান বের করে দিবা। ঠিক আছে, তাহলে পূর্বের জড়তার ভ্রামকের মানটা রক্ষা করার জন্য ওই আগের যে এক্সিসটা ছিল এই অক্ষ থেকেই নির্দিষ্ট দূরত্বে যদি ভরটাকে বিবেচনা করো তখন তাদের যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলবো চক্রগতির ব্যাসার্ধ কে, চক্রগতির ব্যাসার্ধ কে। তাহলে এই জিনিসটা বলতেছে আই ইকুয়াল এম আর স্কয়ার
তাহলে এম আর স্কয়ার ইজিক্যাল কত এম কে স্কয়ার। তাহলে কে এর মান কত হবে এই ক্ষেত্রে, এমটা এদিকে এম এম কি হবে কেটে যাবে, তাহলে কেটা হবে রুট ওভার কত আর ডিভাইডেড এম, বা এখানে আই যদি ধরো তাহলে এটা রুট ওভার কত আই ডিভাইডেড এম, রুট ওভার আই ডিভাইডেড এম। আশা করি এই জিনিসটা তোমরা কি পারবা। তো নেক্সটটা দেখি। তো আমরা দেখো এখন জড়তার ভ্রামকের সকল প্রকার সূত্র দেখার চেষ্টা করব। তাহলে দেখো এই সূত্রগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য মনে রাখাটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এই সূত্রগুলো আমরা প্রত্যেকটা শর্টকাট টেকনিক সহ আমরা সবগুলো সূত্র আমরা একসাথে দেখার চেষ্টা করব এবং প্রত্যেকটার বাস্তবসম্মত এক্সাম্পল দিব যাতে করে আমরা খুবই সহজে মনে রাখতে পারি। তো দেখো আমাদের মেইন সূত্রগুলো আলোচনা করার আগে আমাদের একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে নেই। তাহলে সেই জিনিসটা কি, যে কোনো একটা বস্তুকে ধরে তুমি যদি ঘুরাও, যেমন ধরো আমাদের এখানকার এটা একটা বস্তু আছে তাই না, তাহলে এই বস্তুটাকে তুমি ধরে যদি ঘুরাও তাহলে এইটার জন্য জড়তার ভ্রামক হবে মেইন সূত্রের সমান, অর্থাৎ এম আর স্কয়ার। কত হবে এম আর স্কয়ার। বা একটা চায়ের কেটলিকে ধরে ঘুরাচ্ছ ইররেগুলার শেপ, তাহলে কত হবে এম আর স্কয়ার। বা তোমাকে ধরেও যদি তুমি হচ্ছে ঘুরানো হয় তাহলে এই ক্ষেত্রে ইররেগুলার শেপ, তাহলে সূত্র হবে এম আর স্কয়ার। আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা তাহলে এখন আলোচনা শুরু করি। তো দেখো আমরা সর্বপ্রথম একটা রড নিছি, একটা সরু সুষম একটা কি সরল দ্বন্দ্ব। তাহলে মনে করো যে এটা একটা দ্বন্দ্ব, তাহলে এই দ্বন্দ্বটাকে আমরা দুই ভাবে ঘোরাতে পারি। একটা কি, যে দেখো এই প্রান্ত দিয়ে, তাহলে এই ঘূর্ণনটাকে আমরা বলবো প্রান্তগামী ঘূর্ণন, কি প্রান্তগামী ঘূর্ণন। এবং আমরা এই জিনিসটাকে আমরা ঘূর্ণন অক্ষটা মধ্য দিয়েও আমরা এটা মধ্যবিন্দু থেকে আমরা ঘোরাতে পারি। তাহলে দেখো এরকম মধ্যবিন্দু থেকে ঘোরালে কি ঘটনা ঘটবে, তাহলে এক নম্বর সূত্রটা দেখো যে ভর কেন্দ্রগামী বা মধ্যগামী আমরা যদি ঘুরাই, তাহলে এই যে দেখো এখানকার চিত্র দিয়ে আমরা মধ্যগামী ঘোরানোর চেষ্টা করতেছি, তাহলে মধ্যগামী ঘোরালে সূত্র হবে 1/12 ml স্কয়ার, 1/12 ml স্কয়ার। তাহলে এই জিনিসটা মনে রাখার জন্য একটা টেকনিক দেই। দেখো দ্বন্দ্ব মনে রাখার জন্য এটা দেখো টেকনিকটা কি দ্বন্দ্ব, তাহলে দ্বন্দ্বর ইংলিশ কি আমাদের রড, দ্বন্দ্বর ইংলিশ কি রড। তাহলে এই রডটাকে আমরা কয় ভাগে ভাগ করতেছি, দুই ভাবে। রডটাকে ভাগ করতেছি আমরা দুই ভাবে। তাহলে দেখো তো আমরা তাহলে এটাকে যদি দুই ভাগে ভাগ করে দিই, তাহলে দুই ভাগে যদি ভাগ করে দিই, সমান করে দুই ভাগে ভাগ করে দিই, তাহলে এই পাশটা দেখো তো আর এর এই পাশটা কি 1, আর এই পাশটা দেখতে কার মতো 2, তার মানে এখানে কি থাকতেছে, তাহলে দুই ভাগে আর কে ভাগ করলে 12, দুই ভাগে আর কে ভাগ করলে কি থাকতেছে 12। তাই সূত্র হবে 1/12 ml স্কয়ার, 1/12 ml স্কয়ার। এখন এই ঘূর্ণনটাকে মধ্য দিয়ে না ঘুরাই, তুমি যদি এরকম প্রান্ত দিয়ে ঘুরাও, এরকম প্রান্ত দিয়ে ঘুরাও, তাহলে এই প্রান্ত দিয়ে যদি ঘুরাও তাহলে এই প্রান্তগামী লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরালে সূত্র হবে 1/3 ml স্কয়ার, 1/3 ml স্কয়ার। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো তো, আমরা এটাকে যখন ঘুরাচ্ছিলাম মধ্যবিন্দুগামী, তখন এক পাশটাকে এক মনে করো যে 12 ধরছি, তাহলে এক পাশে 1 এক পাশে 2, তাহলে 1 2কে এক জায়গায় করে বাইরের দিক দিয়ে ঘুরাচ্ছি না, তাহলে 1 আর 2কে একত্র করে বাইরে এক সাইডে নিয়ে আসতেছি। তাই টেকনিকটা টেকনিক্যালি মনে রাখো, যেখানকার 1 আর 2 যোগ করলে কত হচ্ছে 3, তাই 1/3 ml স্কয়ার, 1/3 ml স্কয়ার। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে তাহলে তোমাদের এই ক্ষেত্রে, যে রডটাকে দুই ভাগে ভাগ করলে এই পাশে 1 এই পাশে 2, আর কে দুই ভাগে ভাগ করলে তাই 1/12, আর এক প্রান্তে যদি নিয়ে আসো তাহলে 2 আর 1 যোগ করে কত হচ্ছে 3, 1/3 ml স্কয়ার। ওকে আচ্ছা, এখন দেখো তাহলে চক্রবর্তীর ব্যাসার্ধ জিনিসটা কি, তাহলে যে কোনো সূত্র যদি জানি তাহলে চক্রবর্তীর ব্যাসার্ধ বের করার নিয়মটা কি, এইটা সমান সমান এম কে স্কয়ার ধরে নিবা, কে এর মান বের করে নিবা। তাহলে এখানে কি এম এম কেটে যাবে না, তাহলে কেটে গেলে কি থাকে কে ইজিক্যাল কত √1/12 স্কয়ার রুটে কেটে গেলে এল, অর্থাৎ √L/12, L/12, তাহলে এটা সমান কত হবে, এটা ইজিক্যাল কত ধরে নিব এম কে স্কয়ার, তাহলে এম এম কেটে যাবে, তাহলে এখানে স্কয়ারটা এদিকে আসলে কত হবে √3, আর স্কয়ার রুটে কেটে গেলে এল, তার মানে L/√3। তো আমি আর জড়তার ভ্রামকগুলো দেখাবো না, তোমরা এগুলো প্রত্যেকটা ক্যালকুলেশন করে নিবা, এটা জানলে জাস্ট এটা সমান সমান এম কে স্কয়ার। ওকে, তো এখন দেখো তারপরে দেখো আমরা এক্ষেত্রে একটা কি নিতেছি, পাতলা আয়তাকার সুষম পাত, পাতলা আয়তাকার কি একটা সুষম পাত। তাহলে দেখো তো, তাহলে এইবার আমরা দ্বন্দ্ব না নিয়ে একটা আয়তাকার পাত নিতেছি, এটা কিন্তু একটা দ্বন্দ্ব, এটাও একটা দ্বন্দ্ব কিন্তু এটা একটা আয়তাকার পাত, অর্থাৎ এটার একটা দৈর্ঘ্য আছে এবং এই বরাবর একটা কি আছে প্রস্থ আছে। তাহলে দেখো তো বিষয়টা দেখো তো একটুখানি আমরা কি করতেছি এখানে, যে এই জিনিসটা দৈর্ঘ্যটা ধরে নিতেছি এল, অর্থাৎ এই বরাবর এটা দৈর্ঘ্য ধরতেছি এল, আর এইটুকু দেখো এইটুকুকে আমরা ধরতেছি প্রস্থ কত বি, প্রস্থ বি। তাহলে দেখো তাহলে এই জিনিসটাকে আমরা দুই ভাবে ঘোরাতে পারি, একটা ভর কেন্দ্রগামী মধ্যগামী লম্ব অক্ষ সাপেক্ষে
এই যে দেখো ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘোরাতে পারি। তাহলে দেখো এই জিনিসটাকে আমি যদি এরকম ভর কেন্দ্রগামী ঘুরাই, তাহলে এটা ভর কেন্দ্রগামী ঘুরালে এটা কি রডের মতো হয়ে যাচ্ছে না? তাহলে রডের মধ্য দিয়ে যদি ঘুরাও তাহলে সূত্র কত হইতো? রডের মধ্য দিয়ে ঘুরালে সূত্র কত হয়? 1/12 কত বলতে রেখি ml², ml²। কিন্তু এটার কি একটা প্রস্থ আছে না? এটার একটা কি আছে? প্রস্থ আছে, এবং প্রস্থটার মধ্য বরাবর ঘুরতেছে, তাই আরো কিছু পরিমাণ অংশ পাবো। কত বলতে রেখি m। এই প্রস্থটার জন্য কত? প্রস্থটার জন্য কত? b। প্রস্থটার জন্য কত? b। রডের শুধু দৈর্ঘ্যই ছিল, কিন্তু এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাই আমরা এই জায়গা থেকে যদি হাফ m কমন নিয়ে নিই তাহলে কি থাকে? l² + b² না? তাই আমরা এরকম একটা আয়তাকার পাতকে যদি এরকম মধ্য বরাবর ঘুরাই তাহলে সূত্র হবে আমাদের কত? 1/12 l² + b², যেখানে l মানে দৈর্ঘ্য আর b মানে কি? প্রস্থ। আচ্ছা, তো এখন দেখো তাহলে এই আয়তাকার পাতটাকে আবার কোন একটা ব্যাস সাপেক্ষে ঘোরাতে পারি। কোন একটা কি? ব্যাস। এই যে দেখো এই ব্যাস সাপেক্ষে যদি ঘুরাই তাহলে ব্যাস সাপেক্ষে ঘোরানোর অর্থ কি? তাহলে এই যে দেখো, তাহলে এই জিনিসটাকে আমি যদি জাস্ট এইভাবে ঘোরানোর চেষ্টা করি, দেখো আমি যদি এই জিনিসটাকে এইভাবে ঘুরাই, দেখো তাহলে এই ঘূর্ণনটাকে আমি কি বলবো? এই ঘূর্ণনটাকে আমি কি বলবো? ব্যাস সাপেক্ষে ঘূর্ণন। ব্যাস সাপেক্ষে ঘূর্ণন। তাহলে এই ক্ষেত্রে কি দৈর্ঘ্যের কোনো কাজ আছে? কোন জায়গা কেন্দ্র করে ঘুরতেছে? দেখো ব্যাসটাকে কেন্দ্র করে ঘুরতেছে, প্রস্থটাকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে এইবার কত হবে? আমাদের সূত্রটা হবে 1/12 m কত? b²। আমি আবারও বলতেছি, এটা দৈর্ঘ্য ছোট হলো বা বড় হলো যাই হোক না কেন, এই যে দেখো এই প্রান্তের যে ব্যাসটা, এই ব্যাসের মধ্য থেকে ঘুরতেছে, তাই শুধু ব্যাসটা কাউন্ট হবে 1/12 mb²। আর 12 কেন হলো? কারণ এটাও মধ্য বরাবর, মধ্য মানে 12, আর যেহেতু ব্যাস তাই আমাদের b, তাই কত? b। তাহলে 1/12 mb², 1/12 mb²। তো এখন দেখো নেক্সটের যে টপিকটা, তাহলে এই জিনিসটা আমরা একটা রিং নিব। একটা কি? রিং। তাহলে ধরে নাও এটা একটা রিং। তাহলে দেখো তো এই রিংটাকে আমরা দুই ভাবে ঘোরাতে পারি, একটা ভর কেন্দ্রগামী ঘূর্ণন আর একটা ব্যাসের সাপেক্ষে ঘূর্ণন। ওকে, আগে ভর কেন্দ্রটা দেখি। তাহলে এইটা দেখো আমাদের রিংটার কি? ভর কেন্দ্র। তাহলে এই যে দেখো এই ভর কেন্দ্র, তাহলে এই ভর কেন্দ্র থেকে আমি যদি ঘুরাই তাহলে এই সূত্রটা হবে মেইন যে সূত্র পড়ছিলাম mr²। কত? mr²। তাহলে সূত্র হবে mr², মেইন সূত্রের মতো mr²। তাহলে এইবার দেখো আমরা এই রিংটাকে যদি আমরা এটার ব্যাসের সাপেক্ষে যদি ঘুরাই, তাহলে দেখো এই যে আমাদের ব্যাস, তাহলে এটাকে ব্যাসের সাপেক্ষে যদি ঘুরাই তাহলে এইবার সূত্র হবে 1/2 mr², 1/2 mr²। অর্থাৎ আগের যে সূত্র ব্যাস সাপেক্ষে ঘুরালে তার অর্ধেক হয়ে যাবে। তার কি? অর্ধেক, তার অর্ধেক। ওকে, তাহলে এইবার দেখো, তাহলে আমরা নেক্সট আমরা স্লাইডে যাই। এখন দেখো আমরা আলোচনা করব একটা বৃত্তাকার চাকতি অর্থাৎ একটা ডিস্ক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো এই জিনিসটা, এটা একটা ডিস্ক। তাহলে এই জিনিসটাকে আমরা দুই ভাবে ঘোরাতে পারি। একটা হইতেছে এরকম, এই যে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘোরাতে পারি, এবং আবার এই জিনিসটাকে আবার ব্যাসের সাপেক্ষে আমরা ঘোরাতে পারি। এরকম ব্যাসের সাপেক্ষে আমরা কি করতে পারি? এই জিনিসটাকে ঘুরাইতে পারি। এটাকে ব্যাসের সাপেক্ষে এভাবে আমরা কি ঘুরাইতে পারি। তাহলে এই ঘূর্ণনটাকে বলবো ব্যাসের সাপেক্ষে কি? ঘূর্ণন। তো আমরা দেখো সর্বপ্রথম যেটা দেখব, যেটা কেন্দ্রগামী ঘূর্ণনটা, কেন্দ্রগামী ঘূর্ণন। তাহলে আমি যদি এই জিনিসটাকে ভর কেন্দ্র সাপেক্ষে এভাবে ঘুরাই, তাহলে এইভাবে যদি ঘুরাই তাহলে এই ঘূর্ণনের ফলে জড়তার ভ্রামকের মান হবে 1/2 mr², 1/2 mr²। অর্থাৎ ভর কেন্দ্রগামী বা লম্ব অক্ষের সাপেক্ষে যদি ঘুরে তাহলে এর জন্য সূত্র হবে 1/2 mr²। এখন কথা হলো এই সূত্রটা মনে রাখার টেকনিকটা কি? তাহলে তোমরা মনে রাখবা যে এই যে দেখো ডিস্ক, তাহলে এই ডিস্কের প্রথম অক্ষরটা কি? ডি। তাহলে ডি থেকে মনে রাখবা যে ডিভাইডেড বাই স্মলেস্ট। কি? ডিভাইডেড বাই স্মলেস্ট, ডিভাইডেড বাই স্মলেস্ট। অর্থাৎ আমরা খুব ক্ষুদ্র সংখ্যা দ্বারা কি করব? ভাগ করব। তাহলে মনে রাখবা যে জড়তার ভ্রামকের সূত্র কি? মেইন সূত্র mr²। তাহলে এই mr²টাকে ডিভাইডেড বাই স্মলেস্ট অর্থাৎ ছোট্ট একটা সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এই ছোট্ট সংখ্যাটা কিন্তু এক না, এক হলে তো ঘুরে ঘুরে আগের মতোই হয়ে যায়। তাহলে ছোট্ট পূর্ণ সংখ্যাটা কি হতে পারে? 2। কত? 2। তাই ডি থেকে ডিস্ক, তাহলে ডিভাইডেড বাই স্মলেস্ট, অর্থাৎ আমাদের কি মেইন সূত্রটাকে 2 দ্বারা ভাগ।
2 দ্বারা ভাগ, তাহলে এটা গেল কেন্দ্রগামী। এটা কি গেল? কেন্দ্রগামী। তাহলে এরকম কেন্দ্র দিয়ে ঘুরলে কত হবে? 1/2 mr²। আচ্ছা, তো এখন দেখো তাহলে এই জিনিসটাকে আমি যদি এখন কোন একটা ব্যাস সাপেক্ষে যদি ঘুরাই, তাহলে দেখো আমরা এই জিনিসটাকে তাহলে ব্যাস সাপেক্ষে ঘোরানোর চেষ্টা করি। তাহলে এইভাবে আমি যদি এখন ব্যাস সাপেক্ষে এভাবে ঘুরাই, তাহলে ব্যাস সাপেক্ষে ঘুরালে আগের যে সূত্রটা হবে ওইটার অর্ধেক, ওইটার কি অর্ধেক, এর আগেরটার মতোই। এই যে দেখো, এই যে দেখো, এই জায়গায় আমরা তখন কেন্দ্র দিয়ে ঘুরাইলাম, তখন সূত্র হলো কত বলো তো দেখি? mr²। আর এটাকে ব্যাস সাপেক্ষে যখন ঘুরাইছি তখন সূত্র হয়ে গেছে 1/2 mr²। তাহলে আমরা এই ডিস্কটাকে যদি কেন্দ্র দিয়ে ঘুরাই তাহলে সূত্র কত হলো? 1/2 mr²। তাহলে এটাকে যদি ব্যাস দিয়ে এভাবে যদি ঘুরাই তাহলে এটার সূত্র হবে 1/4 mr², 1/4 mr²। আচ্ছা, তো এখন দেখো তাহলে নেক্সটে দেখো আমরা এখন দেখবো একটা যে পাতলা গোলকীয় কি খোলক, দেখবো একটা পাতলা গোলকীয় খোলক, অর্থাৎ একটা সেল, একটা কি সেল। তাহলে তোমরা পাতলা গোলকীয় খোলক হয়তো দেখছো, এই যে এই জিনিসটাকে দেখো, এটাকে আমরা অনেকে গ্লোব বলি। তাহলে এইরকম টাইপের আমাদের পাতলা গোলকীয় কি খোলক। তাহলে এই জিনিসটাকে দুই ভাবে ঘোরাতে পারি, একটা কেন্দ্রগামী আর একটা বাইরের স্পর্শকের সাপেক্ষে আমরা ঘোরাতে পারি। তো ধরে নাও যে আমি এটা একটা গোলক নিছি, এটা একটা কি গোলক, তাহলে এটা একটা পাতলা ফাঁপা গোলক, ধরে নাও যেটা একটা পাতলা ফাঁপা গোলক। তাহলে এই পাতলা ফাঁপা গোলকটাকে আমি যদি এরকম ভর কেন্দ্র দিয়ে ঘুরাই, এইভাবে যদি কি করি ভর কেন্দ্র দিয়ে ঘুরাই, তাহলে এই ভর কেন্দ্র দিয়ে যদি ঘুরাই তাহলে এটা জড়তার ভ্রামক হবে 2/3 mr²। তাহলে দেখো, তাহলে কোনো ব্যাস সাপেক্ষে বা এরকম কেন্দ্র দিয়ে যদি ঘুরাই, কেন্দ্র বা ব্যাস সাপেক্ষে যদি ঘুরাই, তাহলে এই ঘুরালে সূত্র হবে 2/3 mr², 2/3 mr²। আমি জাস্ট চিত্রতে এই জায়গাটা ফাঁপা দিয়ে বুঝাচ্ছি যে এটা একটা ফাঁপা গোলক। তাহলে এটা মনে রাখার জন্য কি একটু হাস্যকর টেকনিকটা, তো মনে রাখো এই এসটা দেখতে কার মতো? 2 এর মতো। এসটা দেখতে কার মতো? 2। আর এখানকার দেখো এই যে বড় হাতের ইটা দেখতে অনেকটা কার মতো? 3। তাই এটার সূত্র হবে 2/3, 2/3। তাহলে সেল এসটা 2 এর মতো, আর এখানকার তৃতীয় অক্ষরটা ই, ওটা দেখতে অনেকটা কি এরকম ঘুরাই লিখলে 3 এর মতো। তাই সূত্র হবে 2/3 mr²। ওকে, এখন দেখো তাহলে আমরা যদি এই জিনিসটাকে কোনো একটা স্পর্শকের সাপেক্ষে ঘুরাই, স্পর্শক, তাহলে দেখো এই স্পর্শকের সাপেক্ষে ঘুরালে কেমন হবে? এই যে দেখো বাইরে এটা একটা কি স্পর্শক, এটা একটা কি স্পর্শক। তাহলে এই স্পর্শকের সাপেক্ষে আমি যদি ঘুরাই তাহলে এইবার দেখো এটা জড়তার ভ্রামকের মান হবে 5/3 mr², 5/3 mr²। এখন কথা হলো যে এই জিনিসটা আমাদের কিভাবে আসছে, তাই না? কিভাবে আসছে? তো দেখো এটা যেহেতু একটা কি ফাঁপা গোলক, তাহলে দেখো তাহলে এখানকার কেন্দ্র দিয়ে তুমি যদি ঘুরাও, তাহলে কেন্দ্রগামী তুমি যদি ঘুরাও, তাহলে কেন্দ্রগামী ঘুরালে সূত্রটা কেমন হতো? 2/3 mr², 2/3 mr² প্লাস। তাহলে তুমি যখন বাইরে এখান থেকে ঘুরাচ্ছ তাহলে এই জায়গা থেকে এইটুকু কি তোমার ব্যাসার্ধের সমান না? তাহলে ব্যাসার্ধটা কত? আর। তাহলে ওই যে সমান্তরাল অক্ষ উপপাদ্য যদি অ্যাপ্লাই করি তাহলে কেন্দ্রগামী ঘুরালে 2/3 mr², আর বাইরে তাহলে এখান থেকে দূরত্ব কত? আর। তাহলে ওইটুকুর জন্য mh² না লিখে mr², তাহলে নিচে লসাগু করলে নিচে হবে কত? 3, আর উপরে হবে কত? 2mr² প্লাস 3 দ্বারা গুণ করলে এখানে 3m কত? r²। তাহলে 2 আর 3 কত? 5r²/3। তাহলে অ্যান্সার হবে 5r²/3। তাহলে আমি আবারও বলতেছি, কেন্দ্র দিয়ে যদি ঘুরাও অর্থাৎ ব্যাসগামী যদি ঘুরাও তাহলে সূত্র হবে 2/3 mr²। আর তুমি যদি এখানকার দেখো এটা স্পর্শকের সাপেক্ষে তুমি যদি ঘুরাও তাহলে এটা কেন্দ্রগামী, সমান্তরাল অক্ষ উপপাদ্য কেন্দ্রগামীর জন্য কত? 2/3 mr², 2/3 কত এখানে? mr² যোগ আমাদের এখান থেকে সমান্তরাল পাদ্যের মধ্যবর্তী দূরত্বটা কত? আর। তাহলে এইটুকুর জন্য mr²। তাহলে দুটো যোগ করলে লসাগু টাসাগু করলে आंसर হবে 5/3 mr², 5/3 mr²। তো এখন দেখো তাহলে এটাকে যদি একটা নিরেট গোলক হিসেবে কল্পনা করি, কেমন গোলক? নিরেট। তাহলে ধরে নাও এই যে দেখো এটা একটা পিং পং বল, তাই না? তাহলে এই বলটা দেখো ভিতরটা কিন্তু আমাদের হইতেছে ফাঁপা না, এটা কিন্তু পুরু। তাহলে এরকম পুরু গোলক যদি ঘুরাও তাহলে এই ক্ষেত্রে কেমন হবে? তাহলে ধরে নাও যে আমাদের আগের গোলকটাই সিমিলার গোলক, যে এইটা একটা হচ্ছে আমাদের পুরু গোলক, পুরু গোলক। তাহলে এই পুরু গোলকটাকেও আমরা দুই ভাবে ঘুরাতে পারি, দুই ভাবে। তাহলে এরকম আমাদের যদি ব্যাসগামী ঘুরাই অর্থাৎ কেন্দ্র দিয়ে যদি ঘুরাই তাহলে দেখো তো
এরকম ব্যাস দিয়ে বা কেন্দ্র দিয়ে যদি ঘুরাই তাহলে এই জন্য সূত্র হবে 2/5 mr স্কয়ার, 2/5 mr স্কয়ার। তাহলে এইটার টেকনিকটা কি দেখো, আমাদের কি একটা গোলকের ইংলিশ কি স্পেয়ার, একটা গোলকের ইংলিশ স্পেয়ার। তাহলে দেখো এই জায়গাতে দেখো এই এসটা দেখতে কার মতো, 2 এর মতো, আর এখানকার পি থেকে আমরা বাংলিশে অনেকে টাইপ করি না, মেসেঞ্জারে টাইপ করি না যে 5, তাই কি না 5, তাই কি না। তাহলে এরকম আমাদের পি থেকে হইতেছে 5, পি থেকে কি 5, তাহলে কি দাঁড়াচ্ছে 2/5 অর্থাৎ 5, 2/5 অর্থাৎ 5। তাহলে টেকনিকটা কি, তাহলে স্পেয়ার, তাহলে স্পেয়ারটাকে আমরা কি বলবো, এখানকার এসটাকে 2 আর পি থেকে 5, তাই 2/5, 2/5। তাহলে ব্যাস দিয়ে ঘুরালে 2/5। ওকে, তাহলে এইবার দেখো এই নিরেট গোলকটাকে আমি যদি এবার বাইরের স্পর্শকের সাপেক্ষে ঘুরাই, এইভাবে আমি যদি ঘুরাই, তাই না, তাহলে এইভাবে আমি যদি ঘুরাই, তাহলে এইভাবে ঘুরালে আমাদের জড়তার ভ্রামকের মানটা কত হবে, তাই না। তাহলে দেখো এই জিনিসটার মানটা দেখো যে আমি যখন এটাকে কেন্দ্র দিয়ে যখন ঘুরাচ্ছিলাম, কেন্দ্র দিয়ে, তখন এইটার সূত্র ছিল কত 2/5 কত mr স্কয়ার, তাই না। তাহলে এখন স্পর্শকের সাপেক্ষে দূরত্ব কি, কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব কি, এগুলো তার ব্যাসার্ধের সমান। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য আমি যদি অ্যাপ্লাই করি, যেখানকার কত কেন্দ্রগামী যোগ এখানকার সমান্তরাল অক্ষ তার মধ্যবর্তী দূরত্ব কত r, তাই সূত্র হবে কত mr স্কয়ার। তাহলে লসাগু করলে নিচে হবে কত 5 আর উপরে হবে কত 2m কত r স্কয়ার প্লাস এই 5 দ্বারা গুণ হলে 5r স্কয়ার। তার মানে টোটাল যোগ করলে কত হবে 7mr স্কয়ার ডিভাইডেড 5, 7mr স্কয়ার ডিভাইডেড 5। তাহলে আমি আবারও বলতেছি, যখন তুমি কেন্দ্রগামী ঘুরাবা তখন স্পেয়ার এস থেকে 2 আর পি থেকে 5, তাই 2/5 mr স্কয়ার। আর তুমি যখন স্পর্শকের সাপেক্ষে ঘুরাবা তখন সূত্র হবে 7/5 ml স্কয়ার। কিভাবে আসছে এল বা আর, আর স্কয়ার, তাহলে কিভাবে আসছে, কেন্দ্রের জন্য 2/5 mr স্কয়ার আর বাইরের সমান্তরাল এটা দূরত্ব ধরে নিছি ব্যাসার্ধের সমান r যোগ mr স্কয়ার। তাহলে যোগ করে দিলে আমরা পাচ্ছি 7/5 mr স্কয়ার। তো তারপরের বিষয়টা দেখো, আমরা এখন এই যে ফাঁপা সিলিন্ডার বা আমরা হচ্ছে চোঙ নিয়ে আলোচনা করব। তাহলে এই চোঙটার দৈর্ঘ্য ধরে নিতেছি এল এবং এই চোঙটার ব্যাসার্ধ ধরে নিতেছি কত আর। তাহলে দেখো এই চোঙটার দৈর্ঘ্য এল এবং ব্যাসার্ধ আর। তাহলে এই যে দেখো এটা একটা আমাদের হচ্ছে চোঙ বা সিলিন্ডার, তাই না, এটা ফাঁপা চোঙ বা একটা কি সিলিন্ডার। তাহলে দেখো এই সিলিন্ডারটা পড়ার আগে তোমাদের একটা বিষয় দেখায় যে আমরা এটা মনে করো একটা ছোট্ট একটা রিং, তাহলে এরকম অসংখ্য রিং যদি এইভাবে যুক্ত করো, তাহলে যুক্ত করলে দেখো এই জিনিসটা দেখতে কিন্তু একটা কি হচ্ছে, একটা চোঙ বা সিলিন্ডারের মতো হচ্ছে। তোমরা এটা মেয়েদের কসমেটিক্সের দোকানে হয়তো বা দেখবা যে একটা সিঙ্গেল একটা যদি চুড়ি নাও তাহলে এটা কিন্তু একটা রিং, কিন্তু অনেকগুলো চুড়ি যখন একত্রে এরকম যুক্ত করবা তখন একটা সিলিন্ডারের মতো হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে বিষয়টা, যে রিং এর যে সূত্র একটা ফাঁপা সিলিন্ডারেরও কি সিমিলার সূত্র। তাহলে দেখো আমরা একটা সিলিন্ডার দেখার চেষ্টা করি। তো আমরা 1 নাম্বারটা দেখি যে চোঙের অক্ষ সাপেক্ষে ঘুরাবো, অর্থাৎ এই যে আমাদের মধ্যে যে অক্ষ, এই অক্ষ সাপেক্ষে ঘুরাবো। তাহলে দেখো, তাহলে এটা একটা আমরা হচ্ছে চোঙ নিতেছি, চোঙ। তাহলে এই চোঙটা দেখো এরকম অক্ষ সাপেক্ষে আমি যদি ঘুরাই, তাহলে এটার অক্ষ সাপেক্ষে ঘুরানো মানে এটা কার মতো, এটার অক্ষ সাপেক্ষে এভাবে ঘুরানো মানে কার মতো, এটা দেখতে অনেকটা রিং এর মতো। তাই আমাদের রিং এর সূত্র mr স্কয়ার, তাই এরকম চোঙের অক্ষ সাপেক্ষে ঘুরালো সূত্র হবে কত mr স্কয়ার। ওকে, তাহলে এটার সূত্র হবে কত mr স্কয়ার, mr স্কয়ার। এখন কথা হলো যে এই চোঙটাকে তুমি দৈর্ঘ্যের সাথে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তুমি যদি ঘুরাও, তাই না, তাহলে দেখো তো, তাহলে এটা দৈর্ঘ্যের সাথে ভর কেন্দ্রগামী, তাহলে দৈর্ঘ্যটাকে এই বরাবর দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের সাথে কি ভর কেন্দ্র একদম মিডিল পজিশনে, আর এটা দৈর্ঘ্যের উপরে তাহলে তুমি যদি এইভাবে ঘুরাও এইভাবে, তাহলে দৈর্ঘ্য এটা এবং এই জায়গাটা ভর কেন্দ্র, তাহলে দৈর্ঘ্যের উপরে এটা কি লম্ব, দৈর্ঘ্যের উপরে এটা কি লম্ব। তাহলে তুমি যদি এইভাবে ঘুরাও তাহলে এটা অনেকটা কি দণ্ডের মতো মধ্য দিয়ে ঘুরতেছে, তাহলে মধ্য দিয়ে তুমি যদি ঘুরাও তাহলে মধ্য দিয়ে ঘুরালে সূত্র হবে কত হাফ কত ml স্কয়ার, তারপরে প্লাস এটা কি, এটা কি অনেকটা আমাদের ব্যাসের সাপেক্ষে একটা রিং এর মতো ঘুরতেছে না, এইটুকুকে একটা রিং হিসাবে কল্পনা করো, এই জায়গাটুকু একটা কি রিং হিসাবে কল্পনা করো। তাহলে এখানে কি ব্যাসের সাপেক্ষে ঘুরতেছে না, তাহলে ব্যাসের সাপেক্ষে ঘুরলে তার জন্য সূত্র কত হবে 1/2 m কত r স্কয়ার, 1/2 mr স্কয়ার। তাই একটা চোঙকে বা একটা হইতেছে ফাঁপা সিলিন্ডারকে তুমি যদি এরকম লম্ব দৈর্ঘ্যে লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরাও তাহলে সূত্র হবে
প্লাস হাফ এম আর স্কোয়ার। তো দেখি আমাদের হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। আমরা দেখো এখন আলোচনা করবো একটা নিরেট সিলিন্ডার। তাহলে এরকম একটা নিরেট সিলিন্ডার, দেখো এর আগে একটা ফাঁপা ছিল, তাহলে এবারেরটা আমাদের কি একটা নিরেট সিলিন্ডার। তাহলে দেখো এই নিরেট সিলিন্ডারটাকে দুই ভাগে ঘোরাতে পারি, একটা তার অক্ষের সাপেক্ষে আর একটা তার কি বলতো কি দৈর্ঘ্যের সাথে আমাদের কি লম্ব ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে। তাহলে দেখো তো এই সিলিন্ডারটা দেওয়ার আগে তোমাদের একটা বিষয় আলোচনা করি, যে এইটা একটা কি বলতো কি ডিস্ক বা একটা চাকতি। তাহলে এরকম অসংখ্য যদি ছোট ছোট যদি ডিস্ক এইরকম ভাবে যুক্ত করো, তাহলে কি এই শেপটা হবে না, এরকম একটা শেপ হবে না? তার মানে ডিস্কের জন্য যে সূত্র নিরেট সিলিন্ডারের জন্য কি সেম সূত্র। আর আমরা ডিস্কের সূত্র জানি, ডিস্কের প্রথম অক্ষর ডি অর্থাৎ ডিভাইডেড বাই স্মলেস্ট অর্থাৎ 1/2 mr স্কয়ার, 1/2 mr স্কয়ার। আর যখন ব্যাসের সাপেক্ষে ঘুরতো 1/4 mr স্কয়ার। তাহলে দেখি এখন আমাদের এটা হইতেছে আমাদের একটা নিরেট একটা কি সিলিন্ডার। তাহলে দেখো এই নিরেট সিলিন্ডারটাকে আমরা এই চোখের অক্ষ সাপেক্ষে ঘুরাই, চোঙের কি অক্ষ। তাহলে এই যে দেখো, তাহলে এই অক্ষ সাপেক্ষে ঘুরাচ্ছি, তাহলে কি একটা নিরেট চোঙ যাহা একটা আমাদের ডিস্ক তাহাই। তাহলে ডিস্কের জন্য সূত্র 1/2 mr স্কয়ার। তাহলে আমাদের কি একটা চোঙের অক্ষ সাপেক্ষে ঘুরলো সূত্র হবে 1/2 mr স্কয়ার। আশা করি বুঝছো। তাহলে এখন দেখো, তাহলে 2 নম্বরটা দেখো, তাহলে দৈর্ঘ্যের সঙ্গে লম্ব এবং ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে যদি ঘুরো, তাহলে দেখো তো, তাহলে এই জিনিসটাকে তুমি যদি এরকম কেন্দ্র দিয়ে যদি ঘুরাও, তাহলে এইটা কি, এটা দৈর্ঘ্য এইদিকে এল, তাহলে দৈর্ঘ্যের সাথে কি এই জিনিসটা কি লম্ব না, এই জিনিসটা কি লম্ব। তাহলে দৈর্ঘ্যের সঙ্গে লম্ব এবং এটা মধ্যে আছে অর্থাৎ ভর কেন্দ্রগামী। তাহলে আমি যদি এই জিনিসটাকে আবার এইভাবে ঘুরাই, তাহলে এইবার কত হবে দেখো। তাহলে আমি এক্ষেত্রে সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করি, এটা মধ্য বরাবর আছে দণ্ডের মতো। তাহলে দণ্ডের জন্য জড়তার ভ্রামকের মান কত 1/2 m কত 1/12 মধ্য দিয়ে ঘুরলে 1/12 m কত বলতে কি এল স্কয়ার। তারপরে আরো আছে না, এটা একটা কি নিরেট একটা কি সিলিন্ডার, অর্থাৎ নিরেট সিলিন্ডার গঠিত কি দিয়ে চাকতি দিয়ে। তাহলে এই বরাবর তুমি যদি ঘুরাও, তাহলে এই বরাবর ঘুরানো মানে কি এইভাবে ঘুরতেছে না, এইভাবে ঘুরতেছে না জিনিসটা, এইভাবে ঘুরতেছে না। তাহলে ব্যাস সাপেক্ষে, তাহলে একটা চাকতির ব্যাস সাপেক্ষে ঘুরা মানে কত আরো ঘুরবে কত, চাকতির ব্যাস সাপেক্ষে ঘুরা মানে 1/4 m কত বলতে রেখি আর স্কয়ার। তাহলে আমি আবারও বলতেছি, তাহলে এটা একটা নিরেট সিলিন্ডার। নিরেট সিলিন্ডার মানে কি, নিরেট সিলিন্ডার মানে একটা ডিস্ক, অনেকগুলো ডিস্ক। তাহলে এটা মধ্য দিয়ে যখন ঘুরতেছে, তাহলে এটা দণ্ডের মধ্য দিয়ে ঘুরলে সূত্র হয় কত 1/12 ml স্কয়ার যোগ এটা যদি মধ্য দিয়ে ঘুরতেছে, তার মানে এরকম একটা ডিস্ক কল্পনা করলে এই ডিস্কের ব্যাস দিয়ে ঘুরতেছে, তাই না? আর ব্যাস দিয়ে ঘোরা মানে 1/4 mr স্কয়ার। তাই আমাদের একটা যদি নিরেট সিলিন্ডার যদি আমাদের কি দৈর্ঘ্যের উপর লম্ব বরাবর ভরকেন্দ্রগামী ঘুরে, তাহলে এক্ষেত্রে সূত্র হবে 1/4 কত আমাদের 4 কত m r স্কয়ার প্লাস দণ্ডের জন্য কি 1/12 কত 12 m কত l স্কয়ার। তাহলে জাস্ট এখানকার mটা যদি কমন নিয়ে নিই, তাহলে কি থাকে r স্কয়ার ডিভাইডেড 4 প্লাস l স্কয়ার ডিভাইডেড 12। তুমি ইচ্ছা করলে এভাবেও রাখতে পারো। তো আশা করি আমরা তাহলে একটা নিরেট সিলিন্ডারও যদি আসে, তাহলে এটাও আমরা পারবো। তাহলে এখন আমরা আলোচনা করব যে বেলনাকার চাকতি বা পুরু সিলিন্ডার। তাহলে দেখো একটা পুরু সিলিন্ডার, এই যে দেখো এই সিলিন্ডারটা একটা পুরু সিলিন্ডার। কেন? কারণ দেখো এটা কিন্তু পুরোপুরি ফাঁপা না, দেখো এটা আমাদের অনেকটাই পুরু। তার মানে এটার ব্যাসার্ধ কয়টা, 2টা। কেন্দ্র থেকে এটার কি একটা বহি ব্যাসার্ধ পাবা। তাহলে ধরে নিলাম যেটা কেন্দ্র থেকে আমাদের অভ্যন্তরীণ যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা কত আর, এবং কেন্দ্র থেকে এটার বাইরের যে ব্যাসার্ধটা, এই যে প্রান্ত পর্যন্ত ব্যাসার্ধটা, তাহলে এই ব্যাসার্ধটাকে ধরে নিতেছি বড় হাতের আর। তুমি R1 R2 ধরতে পারো, অনেক বই R1 R2 ধরা আছে, তাই না? তাহলে এই জিনিসটাকে আমরা দুই ভাবে ঘোরাতে পারি। তাহলে দেখো, তাহলে 1 নাম্বার কি, তাহলে তার অক্ষ সাপেক্ষে ঘুরাবো। 1 নাম্বার তার কি এই চোঙটার কি আমাদের অক্ষ সাপেক্ষে। তাহলে এই যে দেখো, তাহলে এই চোঙটার আমাদের এটা কি অক্ষ। তাহলে এই চোঙটা দেখো একটা পুরু সিলিন্ডার, তাহলে এই পুরু সিলিন্ডারটা দেখতে কিন্তু একটা চাকতির মতো। কেমন? চাকতি, পুরোপুরি চাকতি না কিন্তু চাকতির মতো। 2টা চাকতি আছে মনে করো এই ক্ষেত্রে, কয়টা চাকতি? 2টা। তাহলে এই জিনিসটা আমি যদি এইভাবে ঘুরাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন হবে, এটার বহি ব্যাসার্ধের জন্য, বহি ব্যাসার্ধের জন্য সূত্র কত হবে 1/2 m কত এখানে r স্কয়ার। এই যে বহি ব্যাসার্ধ, এইখান থেকে এইটুকু তোমার কি বহি ব্যাসার্ধ, এইটুকুর জন্য 1/2 m r স্কয়ার, ডিস্কের মতো সূত্র।
তাই কি না? আর এইখানে তুমি যদি একটা অন্তঃব্যাসার্ধ ধরো তাহলে এইটুকু তোমার কি অন্তঃব্যাসার্ধ, তাহলে এই জন্য সূত্র কত, আবারও 1/2 কত বলো তো কি এম কত আর স্কয়ার, এম আর স্কয়ার। তাহলে এখানে হাফ এম কমন নিলে সূত্র হলো কত 1/2 এম আর স্কয়ার প্লাস ছোট হাতের আর স্কয়ার, ছোট হাতের আর স্কয়ার। তাহলে সহজে একটা পুরো সিলিন্ডার এটার যদি অক্ষ থেকে যদি ঘুরে, এটার মেইন অক্ষ থেকে ঘুরে, তাহলে এই ক্ষেত্রে সূত্র হবে 1/2 এম ইন্টু বড় হাতের আর স্কয়ার প্লাস ছোট হাতের আর স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এই জিনিসটাকে আমরা আবার একটা ব্যাস সাপেক্ষে ঘোরাতে পারি। তাহলে দেখো তো আমরা এই জিনিসটাকে এইভাবে যদি ঘুরাই কি হবে, এটা আমাদেরকে এই বরাবর ঘুরতেছে, তার মানে এটা কি একটা পুরো যদি এরকম ভাবে হয় তাহলে এটা কি কার সাপেক্ষে ঘুরতেছে, ব্যাসের সাপেক্ষে না? তাহলে ব্যাসের সাপেক্ষে ঘুরলে সূত্র হবে কত 1/4, তাহলে এটা অন্তঃব্যাসার্ধ একটা ছোট হাতের আর বহিঃব্যাসার্ধ বড় হাতের কত আর। তাহলে আগের মতোই সূত্র হবে কত, এটা বহিঃব্যাসার্ধের জন্য কত এম আর স্কয়ার প্লাস অন্তঃব্যাসার্ধের জন্য সূত্র হবে কত 1/4 এম 4 এম কত আর স্কয়ার। তাহলে এখানে 1/4 এম আমরা যদি কমন নিয়ে নিই তাহলে বড় হাতের আর স্কয়ার প্লাস ছোট হাতের কত থাকে আর স্কয়ার। তাহলে কোন একটা বেলনাকার চাকতি বা কোন একটা পুরো সিলিন্ডারকে যদি তার ব্যাস সাপেক্ষে ঘুরাই, এইরকম যদি আমরা ব্যাস সাপেক্ষে ঘুরাই তাহলে সূত্র হবে কত 1/4 এম বড় হাতের আর স্কয়ার প্লাস ছোট হাতের আর স্কয়ার। আশা করি তোমরা ক্লাসটা বুঝছো। তোমাদের জড়তার ভ্রামক রিলেটেড বেসিক থেকে শুরু করে যত প্রকার সূত্র ছিল প্রত্যেকটা সূত্র আমাদের এক্ষেত্রে আলোচনা করা হয়েছে। তাহলে ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে যাওয়ার কারণে এই জড়তার ভ্রামক রিলেটেড যত ম্যাথ আছে, একাডেমিক অ্যাডমিশন এবং আমাদের বোর্ডের যত সিকিউ আছে, তাহলে এই প্রবলেম নিয়ে তোমাদের হইতেছে আরও একটা ক্লাস আপলোড দেওয়া হবে। তাহলে ওই ক্লাসটি দেখতে আকাশ ফিজিক্স একাডেমির ইউটিউব চ্যানেল এবং আকাশ ফিজিক্স একাডেমির ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।